স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের জীবদেহের গঠন, অর্থাৎ জীবদেহের মূল গঠনটা কী থেকে সৃষ্টি হয়েছে। একটা বাড়ি যেমন তৈরি হয়, একটা বাড়ি তৈরি করতে কি কি লাগে? ইট, সিমেন্ট, বালি এটসেট্রা। তো মেন জিনিস কিন্তু ইট, মানে একটা ইটের বাড়ি তৈরি করতে প্রধান উপাদান হচ্ছে ইট। অনেক ইট একসাথে হয়ে একটা বাড়ি তৈরি করে। সেই রকম আমাদের যে পুরো একটা জটিল জীবদেহ, এই জীবদেহটা তৈরি করতে লাগে অসংখ্য কোষ। সেই কারণে কোষকে বলা হয় জীবদেহের গঠনগত কার্যকরী একক। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোষ সম্পর্কে। কোষ সাধারণত দু প্রকার হবে, তাই তো? একটা উদ্ভিদের দেহে অবস্থিত কোষ আর একটা হচ্ছে প্রাণী দেহে অবস্থিত কোষ। আর যদি বলি যে তোমার হচ্ছে গঠন প্রকৃতির দিক দিয়ে, সেক্ষেত্রে একটা আদি কোষ আর একটা হচ্ছে আদর্শ কোষ। সেটা সম্পর্কে আমরা পরে আসছি। আপাতত আমরা প্রাণী কোষ সম্পর্কে একটু জানবো। একটা কোষের, দেখো একটা কোষের ছবি আমি এখানে টোটাল দেখাচ্ছি। এটা তোমাদের ক্লাস 8-এর যে জীবনবিজ্ঞানের বই, সেই জীবনবিজ্ঞান বইয়েরই একটি ছবি। একটা কোষের কী থাকে, একটা কোষের মেন অংশগুলো কি কি? একদম বাইরে যে পর্দাটা থাকে, এই যে দেখো একদম বাইরে যে পর্দা, সেটাকে বলা হচ্ছে কি? কোষ পর্দা। তাহলে কোষের বাইরে যে গঠন, বাইরে যে পর্দা থাকে, তাকে বলা হয় কোষ পর্দা। এছাড়া কোষ পর্দার ভিতরের যে অংশ, সেই কোষ পর্দার ভিতরের অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম কী নিয়ে তৈরি থাকে? প্রোটোপ্লাজমের মধ্যে আবার দুটো অংশ। একটা হচ্ছে এই যে নিউক্লিয়াস, এই যে দেখো একটা ভিতরে এই যে ঘন যে অংশটা নিউক্লিয়াস, ঠিক আছে? একটা হচ্ছে নিউক্লিয়াস আর বাকি নিউক্লিয়াস ছাড়া পুরো বাকি অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে একটা কোষে কি বললাম? বাইরে থাকে কোষ পর্দা, কোষ পর্দা দিয়ে ঘেরা ভিতরের অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াস ছাড়া যে বাকি অংশ তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কোষ অঙ্গাণু অবস্থান করছে। কি কি সেই কোষ অঙ্গাণু? এই যে দেখো, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এর কিন্তু আরেকটা নাম হচ্ছে SER, অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, পেরক্সিজোম, গলগি বডি, ক্ষরণকালী থলি, মাইটোকন্ড্রিয়া। আর একটা রয়েছে দেখো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। এখানে একটা পড়েছি আমরা মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, এখানে পড়ছি অমসৃণ। তাহলে এটাকে মসৃণ মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর এটাকে বলছে অমসৃণ মানে রাফ, RER, অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে দেখো সাইটোপ্লাজম লেখা রয়েছে, তার মানে নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের বাকি অংশটাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে একটি কোষের মধ্যে কি কি অংশ থাকে প্রাণী কোষের ক্ষেত্রে, তাহলে আশা করি তোমরা বলতে পারবে। এবার আমাদের একটু আসতে হবে এই যে ব্যাপারগুলো, পরপর অঙ্গাণুগুলো আমরা দেখলাম, এই অঙ্গাণুগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের একটু জানতে হবে। প্রথমেই আমি তোমাদেরকে বলি যে আমাদের যেমন দেখো, আমাদের সারা দিনের বিভিন্ন রকমের কর্মপদ্ধতি চলে। সেই কর্মপদ্ধতি পরিচালনা করার জন্য আমাদের কি হয়? মাথাকে সারাক্ষণ কাজে লাগাতে হয়, তাই তো? একইভাবে কোষের মধ্যেও কিন্তু কোষের সমস্ত কার্যকলাপকে পরিচালনা করার জন্য কোষের একটা মাথা আছে, যে কোষের সার্বিক কার্যকলাপটাকে পরিচালনা করছে। সেটাকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক কাকে বলে জানো? নিউক্লিয়াসকে। কারণ নিউক্লিয়াসই পুরো কোষের মধ্যে যাবতীয় কার্যকলাপটা পরিচালনা করছে। এবার আমি বিস্তারিতভাবে নিউক্লিয়াসের গঠনটা একটু আলোচনা করব। তাহলে নিউক্লিয়াসের কি গঠন? নিউক্লিয়াসের মেনলি 4টে অংশ থাকে। তাহলে একটা নিউক্লিয়াসের মেইন কটা অংশ? 4টে অংশ। দেখো একটা নিউক্লিয়াসের ছবি আমি এখানে দেখাচ্ছি। নিউক্লিয়াসের কি কি থাকে? একদম বাইরে যে পর্দা থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা।
কি বললাম, নিউক্লিয়াসের মেনলি 4টে অংশ। একদম নিউক্লিয়াসের বাইরে যে পর্দা থাকছে তাকে কি বলা হচ্ছে, নিউক্লিয় পর্দা। আমি 1 2 3 4 করছি, নিউক্লিয় পর্দা। ঠিক আছে, তারপরে নিউক্লিয় পর্দার ভেতরে যে অংশ টোটালটাকে বলা হয়, মানে এটা একটা জলীয় অংশ, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয় পর্দার ভিতরে যে জলীয় অংশ তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে 1 হচ্ছে নিউক্লিয় পর্দা, 2 হচ্ছে নিউক্লিওপ্লাজম। তারপর যেটা থাকছে হচ্ছে এই যে দেখো ঘন যে অংশটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। তাহলে 3 হচ্ছে নিউক্লিওলাস, আর 4 হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এই যে জালিকাকার অংশ, এই যে 4 নাম্বার যেটা লেখা রয়েছে ক্রোমাটিন রয়েছে ঠিকই, কিন্তু তোমরা এখানে লিখবে কি ক্রোমাটিন বা কি লিখবে নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা। তাহলে মনে থাকবে একটা নিউক্লিয়াসের টোটাল তাহলে কটা অংশ, 4টে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর একটা 4 হচ্ছে কি বললাম নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এবার এই টোটাল জিনিসটাই হচ্ছে টোটাল একটা কোষের মস্তিষ্কের কাজ করে, সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। দেখো নিউক্লিয় পর্দা কি করছে, নিউক্লিয়াসকে ঘিরে যে সজীব আবরণী থাকছে তাকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা। ঠিক আছে, নিউক্লিয় পর্দা কোষ পর্দার মতোই। কোষ পর্দার গঠন যখন আমরা জানবো তখনই আমরা বুঝতে পারবো কোষ পর্দার গঠন আর নিউক্লিয় পর্দার গঠনের মধ্যে কোনো প্রভেদ নেই। বেসিক গঠন হচ্ছে কি বলবো, পিএলপি, অর্থাৎ পিএলপি মডেল ফলো করে, অর্থাৎ প্রোটিন লিপিড প্রোটিন। এই ত্রিস্তরীয় লেয়ারটা থাকে, এটাকে স্যান্ডউইচ মডেলও বলা হয়। পরবর্তী উঁচু ক্লাসে তোমরা দেখবে এই কোষ পর্দার গঠন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে তোমরা। আপাতত তোমাদের সিলেবাস অনুযায়ী প্রোটিন লিপিড প্রোটিন এই ত্রিস্তরীয় 3টে লেয়ার দিয়ে গঠিত হচ্ছে কোষ পর্দা, বা কোষ পর্দারও গঠন যা নিউক্লিয় পর্দাতেও সেই কম্পোজিশনটাই থাকে। এরপর যেটা নিউক্লিয় রস কোনটা বলো তো, নিউক্লিওপ্লাজম, যেটা যে জলীয় অংশটা, এই যে আমি 2 নম্বরের যে পয়েন্টটা করেছি নিউক্লিওপ্লাজম, সেই নিউক্লিওপ্লাজমটাকেই বলা হচ্ছে এই নিউক্লিয় রস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধ তরল স্বচ্ছ পদার্থটা থাকছে তাকেই বলা হচ্ছে কি নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম হলো। এরপরে যে ঘন অংশটা থাকছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে ঘন অংশকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এটা কি করছে, এটা কাজ কি মেনলি, সাধারণত নিউক্লিয়াসে একটা নিউক্লিওলাস থাকে, এবং নিউক্লিওলাস আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে আমাদের যে কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনের সময় কিন্তু একটা বিশাল ভাইটাল রোল প্লে করে। ঠিক আছে, আর একটা হলো নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা মানে হচ্ছে ক্রোমাটিন জালিকা, মানে ক্রোমোজোমীয় জালিকা বলতে পারো এটাকে। এটা কি করে, কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমীয় জালিকাগুলোই কিন্তু জল বিয়োজন করে কি হয়, ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে, এবং ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে। তাহলে কোষের মস্তিষ্ক হিসাবে নিউক্লিয়াস কি করে, সমস্ত শারীরবৃত্তীয় কাজ পরিচালনা করছে। কোষ বিভাজনের সময় কি করছে, ক্রোমোজোম গঠন করছে। আর ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ সংশ্লেষেও অংশগ্রহণ করছে। এছাড়া কি করছে, প্রোটিন সংশ্লেষ করছে। তাহলে অনেক কিছু কাজ করছে, তাই তো। এই নিউক্লিয়াস কি কাজ করছে, সমস্ত শারীরবৃত্তীয় কাজ করছে, কোষ বিভাজন করছে, জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করছে, কারণ ক্রোমোজোম যেহেতু আছে তাহলে সুতরাং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক এটা। এছাড়া ডিএনএ সংশ্লেষ করছে, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, এই সমস্ত সংশ্লেষে সাহায্য করছে এই নিউক্লিয়াস। সেই জন্য নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক। তাহলে আমরা যে কোষের ছবিটা আমরা দেখলাম, এই যে কোষের ছবি, তাহলে কোষের ছবি, এই যে মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক আমরা বুঝে নিলাম যে কোষের মস্তিষ্কটা কি, কোথায় থাকছে। এবার আমরা দেখো একদম বাইরে যেটা রয়েছে, তাই তো, একদম বাইরে কি থাকছে বললাম, বাইরের অংশটাকে বলা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দাটা কি, কোষ পর্দা হচ্ছে একদম কোষের বাইরের যে অংশ। তাহলে এই কোষ পর্দা সম্পর্কে জানতে গেলে আগে আমাকে এই ছবিটা দেখতে হবে। দেখো
এই যে কোষ পর্দা। আমি তোমাদেরকে আগেই বললাম যে ত্রিস্তর থাকে, দেখো, প্রোটিন, লিপিড, প্রোটিন। এই যে কোষের বাইরে যে পর্দা, এটা হচ্ছে কি প্রোটিন, বাইরে রয়েছে প্রোটিন, তারপর রয়েছে লিপিড, তারপর প্রোটিন। এই তিনটে স্তর নিয়ে গঠিত, সেটাই দেওয়া আছে দেখো। কোষ পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন নামে তিনটে স্তর নিয়ে গঠিত। কি করবে? কোষের আকৃতি প্রদান করবে, প্রোটোপ্লাজমকে রক্ষা করবে। আচ্ছা, প্রোটোপ্লাজম কি সেটা তো আমি একটু আগেই বললাম, তাই তো? প্রোটোপ্লাজম কি সেটা তো আমি একটু আগেই তোমাদেরকে বলেছি, তাই তো? যে প্রোটোপ্লাজম মেনলি হচ্ছে যে কোষ পর্দার ভেতরে যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকছে তাদেরকে সম্মিলিতভাবে বলা হচ্ছে কি প্রোটোপ্লাজম। মনে থাকবে? তাহলে আমরা কোষ পর্দার গঠনটা মোটামুটি একটা দেখে নিলাম যে প্রোটিন, লিপিড এবং প্রোটিন এই তিনটে স্তর নিয়ে গঠিত। তাহলে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জেনে নিলাম, নিউক্লিয়াস জানা হয়ে গেছে আমাদের। আচ্ছা, কোষ পর্দাও আমাদের জানা হয়ে গেল। এরপর আরেকটা জিনিস আমি বললাম যে কোষ পর্দার ভিতরের যে অংশটা, কোষ পর্দার ভিতরের অংশটাকে আমি কি বললাম? যে কোষ পর্দার ভিতরের অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তার মধ্যে নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াস ছাড়াও আর একটা অংশ রয়েছে বাকি, যার মধ্যে কোষ অঙ্গাণুগুলো অবস্থান করছে। তাকে কি বলা হচ্ছে? এই যে সাইটোপ্লাজম। মানে নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের বাকি অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমাদেরকে এখন জানতে হবে এই সাইটোপ্লাজমের কাজটা কি। দেখো, সাইটোপ্লাজম হচ্ছে দানাদার জালকাকার সূত্রাকার কলয়েড জাতীয় পদার্থ। এর আবার দুটো অংশ। এই যে দেখো, দানাদার, দেখতে পাচ্ছ ছবিটা, দানাদার, জালকাকার, কলয়েড ও সূত্রাকার, এই চারটে জিনিস নিয়ে হচ্ছে, এই চারটে ধরন আছে হচ্ছে কার মধ্যে? সাইটোপ্লাজমের মধ্যে। এবং সাইটোপ্লাজমের বাইরের দিকটাকে বলা হচ্ছে এক্টোপ্লাজম, ভেতরের দিকটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে বলো তো, ছবি থেকে আমরা কি বুঝতে পারছি? কি বুঝতে পারছি? যে সাইটোপ্লাজমের মেন কাজ কি? নিউক্লিয়াস সহ সমস্ত অঙ্গাণুগুলোকে ধারণ করছে, তাই তো? সেটাই দেওয়া আছে দেখো, যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ কোষের যাবতীয় অঙ্গাণুগুলিকে ধারণ করছে। ছবিটা আবার দেখো, এই যে সাইটোপ্লাজম আছে বলে কিন্তু কোষ অঙ্গাণুগুলো থাকতে পারছে, কোষ অঙ্গাণুগুলো তা নাহলে কিন্তু থাকতে পারতো না। এরপর আমি আর একটা ভাইটাল জিনিসে আসছি, সেটা কি? যেটা প্রাণী কোষের পুরো নিজস্ব, মানে যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় না, সেটা কি? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেটা কিন্তু কখনোই উদ্ভিদ কোষে থাকে না। তাহলে আমাদেরকে জানতে হবে সেন্ট্রোজোমের কাজটা কি। দেখো, সেন্ট্রোজোমের ছবিটা দেখো, দেখতে পাচ্ছ? পিকচারটা একটু ঠিক করি। তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রোজোমের ছবিটা। তাহলে সেন্ট্রোজোমের মেন কি অংশ থাকছে? দেখো, সেন্ট্রিওল, এই যে পিপের মতো দেখতে গঠন। একটু আর একটু ক্লোজে নিয়ে যাই, দাঁড়াও এক সেকেন্ড। দেখো, সেন্ট্রিওল কিরম পিপের মতো গঠন, এর মধ্যে আবার অনুনালিকা রয়েছে এবং এর পাশে যে অংশটা তাকে বলা হচ্ছে সেন্ট্রোস্পিয়ার। তাহলে সেন্ট্রোজোম কি করছে? সেন্ট্রোজোম দুটো অংশ নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রোজোমের কি কি অংশ বললাম? সেন্ট্রোজোমের দুটি অংশ, একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে সেন্ট্রোস্পিয়ার। ঠিক আছে, সেন্ট্রিওল আর সেন্ট্রোস্পিয়ার। সেন্ট্রিওল কি করছে? সেন্ট্রোজোমের মধ্যে পরস্পর সমকোণে অবস্থিত দুটি উজ্জ্বল কণিকা হচ্ছে সেন্ট্রিওল। এই যে দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পর অবস্থান করছে। আর সেন্ট্রোস্পিয়ার কাকে বলছে? সেন্ট্রিওলকে বেষ্টন করে যে দানাহীন সাইটোপ্লাজম। এই যে দেখো, সেন্ট্রিওল 90 ডিগ্রিতে দুটো সেন্ট্রিওল অবস্থান করছে এবং তাকে বেষ্টন করে যে অংশর সাইটোপ্লাজম অবস্থান করছে তাকে বলা হচ্ছে সেন্ট্রোস্পিয়ার। সেন্ট্রোজোমের কাজ কি বলতো? কোষ বিভাজনে সাহায্য করছে, বেমতন্তু গঠন করছে এবং কোষ বিভাজনে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করছে। আচ্ছা, এরপর আমরা প্রাণী কোষের যে গঠন পড়েছিলাম সেখানে দেখো আরেকটা জিনিস পড়েছিলাম, এই যে নীল রঙের যে জিনিসগুলো। তাহলে আমরা নিউক্লিয়াস পড়া হয়ে গেল, আমাদের কোষ পর্দা পড়া হয়ে গেল, আমাদের সেন্ট্রোজোম জানা হয়ে গেল।
এরপরে আমরা আসব কি নিয়ে, মাইটোকন্ড্রিয়া। কারণ আমরা জানি যে আমাদের সমস্ত কিছু কাজকর্ম পরিচালনার জন্য একটা শক্তি দরকার হয়। মস্তিষ্ক বুঝে গেছি যে কোষের মস্তিষ্ক হচ্ছে আমাদের নিউক্লিয়াস হয়ে গেল। পর্দা বাইরে থেকে বেষ্টন করে রয়েছে, সেটাও জেনে নিলাম। বিভাজনে সাহায্য করছে সেন্ট্রোজোম, সেটাও জেনে নিয়েছি। এবার আমাদের জানতে হবে যে কোষের যে যাবতীয় কাজকর্মগুলো হয় তার জন্য এনার্জি বা শক্তিটা পায় কোথা থেকে। সেটা পায় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো এই যে নীল নীল ধরনের গঠন, এবং এর মধ্যে যদি আমরা মাইন্যুটলি অবজার্ভ করি তাহলে হচ্ছে এর ভেতরে দেখো এইরকম এইরকম ভাঁজ 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 রয়েছে। তো আমরা এটা সম্পর্কে আরেকটু ডিটেলসে জানি। এই হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গঠনটা দেখো, বাইরের পর্দাটাকে বলা হচ্ছে বহিঃপর্দা। একদম বাইরে যে পর্দা, এই যে দেখো বহিঃপর্দা দেখতে পাচ্ছ, বহিঃপর্দার ভিতরের পর্দাকে বলা হচ্ছে অন্তঃপর্দা। এবং এর ভিতরের দিকে যে যে আঙুলের মতো প্রবর্ধকগুলো রয়েছে, আঙুলের মতো প্রবর্ধকগুলোকে কি বলা হচ্ছে দেখো, ক্রিস্টি। তাহলে মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দাকে বহিঃপর্দা, ভিতরের পর্দাকে বলা হচ্ছে অন্তঃপর্দা। আর আঙুলের মতো যে প্রবর্ধকগুলো রয়েছে তাকে বলা হচ্ছে ক্রিস্টি। এর মধ্যেও কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেও রাইবোজোম অবস্থান করে, দেখতে পেয়েছো রাইবোজোম অবস্থান করছে। এর মধ্যে আবার হচ্ছে ক্রিস্টির মাথার উপরে দেখো দানা 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 দানা, এই যে দেখো দেখতে পাচ্ছ দানা, এই যে দেখো দানা। আমি আর একটু এটাকে করি, এই যে দেখো দানাদার দানাদার অংশ রয়েছে, এই যে র্যাকেটের মতো, এটাকে বলা হচ্ছে F1 কণা। তো একইভাবে এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার দুটি একক পর্দা, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, ঠিক আছে। মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান, ক্রিস্টি। এবং মাইটোকন্ড্রিয়ার মেন কাজ হচ্ছে কোষে কি করছে, শক্তি উৎপাদনে সাহায্য করছে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কি, কোষের শক্তিঘর, ঠিক আছে। তাহলে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার কাজও আমরা জেনে নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আসতে হবে, আচ্ছা আমি আরেকটা জিনিস একটু বলে দিই, যে আমি যে ক্রিস্টির ওপরে যে দানাগুলো দেখো ওর গঠনটা আমি একটু বলে দিই। যে F1 দানা বা এই যে এই ছিল, এই যে দেখো তিনটে, এর ওপরে যে দানাগুলো র্যাকেটের মতো বললাম, এটা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় দেখতে অনেকটা এইরকম। মস্তক, বৃন্ত আর মূলদেশ, এই তিনটে অংশ থাকে, ঠিক আছে। তাহলে কোষের শক্তিঘর কেন বলা হচ্ছে আমরা বুঝতে পারলাম, যে শ্বসনের সময় যে শক্তি উৎপন্ন হয় তার অনেকটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ঠিক আছে। কোষের মধ্যে বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া থেকে। এবং কী হিসেবে পাওয়া যায়, এটি এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে, যেটা কোষের শক্তির যোগান দেয়। তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর। এরপরে যেটা আমরা আসবো, তাহলে মাইটোকন্ড্রিয়া হয়ে গেল। এরপরে যে গঠনটা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো আমরা একটু ক্লাস 8-এর মতো করে, সেটা হচ্ছে লাইসোজোম। যে কোষের মধ্যে আরও কিছু এরকম দেখছি, এরকম গোলাকার টাইপের একটা কীরকম দানাদার টাইপের দেখতে, একটু গোলাকার টাইপের অংশ রয়েছে, এইগুলোকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে লাইসোজোম। তাহলে আমাদের এবার জানতে হবে যে লাইসোজোম কি কাজ করে। কারণ কোষের মধ্যে তো এদেরকেও তো যথেষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি লাইসোজোম কিন্তু একক পর্দা বেষ্টিত, তাই তো, একক পর্দা বেষ্টিত একটা গঠন। এই যে দেখো লাইসোজোম, লাইসোজোম দেখতে পেয়েছো, লাইসোজোম অনেকটা কি বলছে, গহ্বরের মতো বা থলির মতো গঠন, থলির মতো দেখতে, একক পর্দা দ্বারা বেষ্টিত। এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 40 ধরনের প্রায় উৎসেচক এই লাইসোজোমের মধ্যে থাকে। এবং লাইসোজোম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ করে। সেটা কি করে বলো তো, যে আমাদের যে অপ্রয়োজনীয় জিনিস সেগুলিকে কি করছে, ধ্বংস করে দিচ্ছে। জীর্ণ অক্ষম অঙ্গাণুগুলিকে ধ্বংস করে দিচ্ছে অটোফ্যাগি পদ্ধতিতে, ঠিক আছে। এই জন্য, এবং তার শেষে নিজেও ধ্বংস হয়ে যাচ্ছে। তাই জন্য লাইসোজোমকে কি বলা হয়, সুইসাইড ব্যাগ, মনে থাকবে। রোগাক্রান্ত কোষ অঙ্গাণুগুলিকে পাচিত করে শেষে নিজেও ধ্বংস হয়ে যায়, কারণ এদের এই ভেতর থেকে, প্রাচীর থেকে, অন্তর্গাত্র থেকে বিভিন্ন ধরনের উৎসেচক খরিত হয়। সেই জন্য কি হয়, যে এরা যেগুলো আমাদের অপ্রয়োজনীয় বা রোগাক্রান্ত অবস্থায় থাকা কোষ অঙ্গাণুগুলিকে পাচন করে দেয়। তাই জন্য লাইসোজোমকে কি বলা হয়, সুইসাইড ব্যাগ, মনে থাকবে। তাহলে আর একটা অঙ্গাণু সম্পর্কে আমরা জেনে নিলাম, লাইসোজোম। এবার আমরা আসব
আর একটি অঙ্গাণু যেটির নাম হচ্ছে কি গলগি বডি। দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো পরপর পরপর এরকম প্রকোষ্ঠের মতো অনেকগুলো থলির মতো, তাই তো, সমন্বয়ে গঠিত। এটাকে কি বলছে? গলগি বডি। তাহলে গলগি বডি কি করে সেটা আমাদের একটু জানা দরকার। দেখো গলগি বডির ডিটেলস ছবিটা একটু দেখো, কি কি রয়েছে এখানে। ভেসিকল, টিউবিউল, সিস্টোনি, গহ্বর, এইসব নিয়ে হচ্ছে গলগি বডি গঠিত। তাহলে গলগি বডি কী কী নিয়ে গঠিত? ভেসিকল, এই যে দেখো ভেসিকল, গহ্বর, টিউবিউল, সিস্টোনি, এইসব নিয়ে গলগি বডি গঠিত। এবং এগুলো কি অসংখ্য ছোট কতগুলি গহ্বর বা থলির মতো গঠন এটা একটা। ঠিক আছে, গলগি বডি সাধারণত কি করছে? গলগি বডি আমাদের কোষ পর্দা এবং কোষ প্রাচীর গঠনে সাহায্য করছে। কোষ পর্দা এবং কোষ প্রাচীর গঠনে সাহায্য করছে, লাইসোজোমের সৃষ্টিতে সাহায্য করছে, এছাড়া হরমোন নিঃসরণে সাহায্য করছে, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করছে। তাহলে মনে থাকবে যে গলগি বডি কী কী কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? নিউক্লিয়াস, কোষ পর্দা, লাইসোজোম, গলগি বডি, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। এবার আমাদের জানতে হবে রাইবোজোম। রাইবোজোমটা কি কাজ করে? এই যে দেখো দানা 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 কোষের মধ্যে অসংখ্য ছড়িয়ে রয়েছে, এই দানাদার গঠনগুলিকে বলা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের গঠনটা আমাদেরকে আরেকটু ডিটেলসে দেখতে হবে। এই যে দেখো রাইবোজোম, দেখেছো এর আবার দুটো ছোট আর বড় অধৈকক আছে, একটু বড় করে দেখলে দেখো দেখতে পাবে। দেখেছো একটা 70S রাইবোজোমে 50S আর 30S রয়েছে। ঠিক আছে, তাহলে রাইবোজোমে কি হচ্ছে? দুটো উপ একক নিয়ে গঠিত। রাইবোজোম কি বলছে? প্রতিটি রাইবোজোম কি করছে? যে দুটো উপ একক নিয়ে গঠিত। ঠিক আছে, এক সেকেন্ড, ছবিটা একটু নড়ে যাচ্ছে, ওয়েট। তাহলে দুটো উপ একক নিয়ে গঠিত, একটা ছোট আর একটা বড়। ঠিক আছে, কীরকম দেখতে হয় বুঝে নিয়েছো। এবং এ কী হয়? পরস্পরের সঙ্গে দেখো ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা যুক্ত থাকে। এই যে অধ একক দুটো পরস্পরের সঙ্গে ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা যুক্ত থাকে। একসাথে অনেকগুলো রাইবোজোম একত্রিত হয়ে পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। ঠিক আছে, মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষ। রাইবোজোমের এই জন্য আরেকটা নাম কি? রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমের আরেকটা নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। আমি এখানে লিখছি, রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। মনে থাকবে, কারণ প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে হচ্ছে রাইবোজোম। হয়ে গেল? আচ্ছা, এবার আমরা আসি। তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এগুলো যে তৈরি হচ্ছে সেখানে কিন্তু রাইবোজোম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এরপর দেখো আমরা আসি এন্ডোপ্লাজমীয় জালিকা। দু রকমের এন্ডোপ্লাজমীয় জালিকা আমরা পড়ে নিয়েছি, একটা হচ্ছে মসৃণ অর্থাৎ এসিআর, আর একটা হচ্ছে অমসৃণ অর আরইআর। এদের সম্পর্কে আমরা একটু জানবো। এদেরও মেনলি তিনটে অংশ, সিস্টার্নি, ভেসিকল অ্যান্ড টিউবিউল। তাহলে কি বললাম? এন্ডোপ্লাজমীয় জালিকারও তিনটে অংশ, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। দেখতে পেয়েছো? সিস্টার্নি, ভেসিকল অ্যান্ড টিউবিউল। ঠিক আছে, এবং এরা কি করে বলো তো? এরা হচ্ছে সাইটোপ্লাজমের কাঠামো দান করে। যেমন হচ্ছে দেখো একটা ঠাকুর বা কোনো কিছুর একটা মূর্তি তৈরি করতে গেলে একটা তো স্ট্রাকচার প্রথমে করে নিতে হয়, তো খড় দিয়ে বাঁশ মানে কিছু একটা কাঠি ফাটি দিয়ে বা বাঁশ দিয়ে কিছু একটা স্ট্রাকচার তৈরি হয়, তার উপরে কিছু মাটি ফাটি দেওয়া হয়। সেই রকম একটা সাইটোপ্লাজমের যে স্ট্রাকচারটা প্রদান করছে কে? এই এন্ডোপ্লাজমীয় জালিকা। ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমীয় জালিকার প্রধান কাজ হচ্ছে কি বললাম? সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। ঠিক আছে, মনে থাকবে। এরপরে আমরা আসি। তাহলে দেখো আমরা প্রাণীকোষের গঠন পড়ছিলাম। প্রাণীকোষের গঠনের মধ্যে আমরা সেন্ট্রোজোমের মধ্যেই আমরা সেন্ট্রিওল পেয়ে গেছি। আচ্ছা, তারপরে হচ্ছে লাইসোজোম, রাইবোজোম, কোষ পর্দা, এন্ডোপ্লাজমীয় জালিকা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম সবই পড়ে নিয়েছি। এখন শুধু আমাদের বাকি রয়েছে ক্ষরণকালী থলি বা কোষ গহ্বর। কোষ গহ্বরের কাজটা আমাদের একটু দেখতে হবে। এই যে দেখো কোষের মধ্যে এই যে বড় বড় গহ্বর রয়েছে, কোষ গহ্বর। এই কোষ গহ্বরগুলো কি করে অ্যাকচুয়ালি? কোষ গহ্বর বা ভ্যাকুয়াল,
আচ্ছা, ভ্যাকুয়াল দেখতে ছোট বা বড় হতে পারে। ভ্যাকুয়ালগুলোতে টোনোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমীয় পর্দা দ্বারা আবৃত থাকে। একটু দাঁড়াও, ছবিটা এসে যাচ্ছে। গহ্বরের মধ্যে কোষ রস থাকে। কি করে, কাজটা কি? সাইটোপ্লাজমের চাপের সমতা বজায় রাখে। সংকোচনশীল গহ্বর রেচন পদার্থ অপসারণ করে আর খাদ্যও সঞ্চিত থাকে। তাহলে বুঝতে পেরেছো কোষ গহ্বরের কাজ কি, কোষ গহ্বর কী কী ধরনের কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা আবার একটু প্রাণীকোষটা দেখো। প্রাণীকোষের গঠনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্রাণীকোষের সঙ্গে উদ্ভিদ কোষের কিন্তু বিশাল কিছু তফাৎ নেই। আমরা পরের যে ভিডিও আমি বানাবো সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ওপর বানাবো। আজকে আমি মেনলি প্রাণীকোষের ওপর আলোচনাটা করলাম। উদ্ভিদ কোষ আর প্রাণীকোষ, উদ্ভিদ কোষের গঠন যখন আমি বলবো তখন তোমরা বুঝতে পারবে যে এক্সট্রা একটা দুটো পয়েন্ট ছাড়া আলাদা কিচ্ছু নেই। ঠিক আছে, একটা কথা আমি দেখো বললাম যে লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ। কেন বলছে লাইসোজোমকে? কারণ কি, কোনো সজীব কোষে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষটির কার্যক্ষমতা নষ্ট হয়। এই অবস্থায় সংশ্লিষ্ট কোষটির লাইসোজোম কি হয়, বিদীর্ণ হয়ে আদ্যবিশ্লেষক যে উৎসেচক নির্গত করে এবং সমগ্র কোষটির ধ্বংস ঘটায়। মানে নিজেও ধ্বংস হয় আর ক্ষতিকারক বস্তুগুলোকেও ধ্বংস করে দেয়। এই জন্য বলা হয় হচ্ছে লাইসোজোমকে, এই জন্য বলা হচ্ছে আত্মঘাতী থলি। আর কোষ গহ্বরের ব্যাপারটা একটু দেখে নাও, যে জীবকোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সাইটোপ্লাজমবিহীন কোষ রসপূর্ণ ফাঁকা যে গহ্বর তাকে বলা হচ্ছে কোষ গহ্বর। ঠিক আছে, তাহলে আপাতত আমি এটা এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে আমি উদ্ভিদ কোষের একটু বলে প্রাণীকোষ আর উদ্ভিদ কোষের কম্প্যারিজনটা তোমাদের করে দেব।